এটা জিজ্ঞাসা করবেন যে মুখ্যমন্ত্রীকে গিয়ে আমায় জিজ্ঞেস করছেন কেন? সে তো মুখ্যমন্ত্রী জবাব দেবে যে তিনি কেন ডিএ দিতে চাইছেন না কিন্তু পুজোয় টাকা দিচ্ছেন। যেখানে রাজ্য সরকার ডিএকে সাংবিধানিক অধিকার বলেই মনে করছে না, সেখানে আপনি মনে করেন যে আন্দোলনের মাধ্যমে ডিএ পাওয়া যাবে? দেখুন, আমি প্রথম থেকে বলছি যে আন্দোলন করে পথে নামতে হবে। যেদিনকে কলকাতা হাইকোর্টে ডিএ রায় হয় সেদিনই রানী রাসমণি এভিনিউতে সরকারি কর্মচারীদের একটা জমায়েত ছিল। সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে আমরা আদেশ বার করেছি, কিন্তু জানবেন রাস্তায় নেমে আন্দোলন না করলে ডিএ পাবেন না। স্যার, দীপাবলির আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র, যার ফলে রাজ্যের এবং কেন্দ্রের যে ডিএর পার্থক্য তা 40% এসে দাঁড়িয়েছে। আপনারা রিটেন সাবমিশন দিয়েছেন এবং এর ফলে কি শিখে ছিড়বে? দেখুন, একটা কথা জেনে রাখবেন, আমাদের আইনজীবীদের কাজ হচ্ছে সওয়াল করা। আমরা সওয়াল করেছি, মামলা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন বিচারপতিরা কবে রায় দেবেন এটা বিচারপতিদের ব্যাপার। এক্ষেত্রে আইনজীবীদের কোনো ভূমিকা নেই, আইনজীবীদের কিছু বলারও নেই। 2026-এ কী হবে বলে মনে হয়? আবার বলে আমি জ্যোতিষ নই, আমি ভৃগু আচার্য বলে বিজ্ঞাপন দিয়ে রাখি না। আমি বাস্তবের উপর দাঁড়িয়ে আছি, মাটিতে লড়াই হচ্ছে, যা রায় হবে হবে। স্যার, দীপাবলির আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র, যার ফলে রাজ্যের এবং কেন্দ্রের যে ডিএর পার্থক্য তা 40% এসে দাঁড়িয়েছে। আপনারা রিটেন সাবমিশন দিয়েছেন এবং এর ফলে কি শিখে ছিড়বে? দেখুন, একটা কথা জেনে রাখবেন, আমাদের আইনজীবীদের কাজ হচ্ছে সওয়াল করা। আমরা সওয়াল করেছি, মামলা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন বিচারপতিরা কবে রায় দেবেন এটা বিচারপতিদের ব্যাপার। এক্ষেত্রে আইনজীবীদের কোনো ভূমিকা নেই, আইনজীবীদের কিছু বলারও নেই। এই মামলাটা তো প্রথম থেকেই আমরা করছি এবং সর্বত্রই আমরা আমাদের সওয়াল করার পর অপেক্ষা করেছি বিচারপতি কখন রায় দেয়। অনেক সংগঠন তারা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছেন, ভালো কথা, কিন্তু কে কবে রায় দেবেন এ ব্যাপারে কিছু বলার অধিকারও আমার নেই, স্পর্ধাও আমার নেই। স্যার, রাজ্য সরকারের হলফনামা অনুযায়ী 12টি রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় না, কিন্তু আপনাদের যে রিটেন সাবমিশন সেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকারের এই তথ্য ভুয়ো। তো তারা এখন এই সরকার সুপ্রিম কোর্টে গিয়েও ভুয়ো তথ্য দিচ্ছে। যা তথ্য দেওয়ার তো দিয়েই দিয়েছে, এখন শুধু দেখা যাক বিচারপতিরা কি গ্রহণ করেন। এটা তো সাধারণ, এটা তো স্কুলের ছাত্রও জানে যে প্রত্যেক রাজ্যই ডিএ দেয় তাদের হিসেব মতো, কিন্তু আমাদের রাজ্যে যে বিধি সেই বিধি অনুযায়ী আমাদের ডিএ দিতে হবে। আমাদের রাজ্যের বিধি মেনে তো আর উত্তরপ্রদেশের রাজ্য দেবে না, আর উত্তরপ্রদেশের বিধি মেনে পশ্চিমবঙ্গ দেবে না। সুতরাং এই সমস্ত যুক্তি যারা খাড়া করেন তারা ওই ছেলে ভোলানো যুক্তি খাড়া করেন, এটুকু বলতে পারি। এবং একথা আমি সুপ্রিম কোর্টেও বলেছি যে ছেলে ভোলানো যুক্তি। এবারেও যদি ডিএর এই যে সম্পূর্ণ ব্যাপারটি এটি যদি সম্পূর্ণ না হয়, তাহলে অনেকে বলছেন বৃহত্তর আন্দোলনের কথা। যেখানে রাজ্য সরকার ডিএকে সাংবিধানিক অধিকার বলেই মনে করছে না, সেখানে আপনি মনে করেন যে আন্দোলনের মাধ্যমে ডিএ পাওয়া যাবে? দেখুন, আমি প্রথম থেকে বলছি যে আন্দোলন করে পথে নামতে হবে। যেদিনকে কলকাতা হাইকোর্টে ডিএ রায় হয় সেদিনই রানী রাসমণি এভিনিউতে সরকারি কর্মচারীদের একটা জমায়েত ছিল। সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে আমরা আদেশ বার করেছি, কিন্তু জানবেন রাস্তায় নেমে আন্দোলন না করলে ডিএ পাবেন না। এটা তো সোজা কথা, এ নিয়ে তো কোনো জটিল অঙ্কের ব্যাপার নেই। স্যার, রাজ্যের হলফনামায় সংবিধানের 309 অনুচ্ছেদের উল্লেখ করে আর্থিক সাম্যের ভিত্তিতে কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণের কথা বলা হয়েছে এবং দাগিদের ভাতা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা ফুরিয়ে যায় এবং কপিল সিব্বলদের যখন তিনি হাইকোর্টে পাঠান। না, এই সমস্ত প্রশ্ন আমাকে করবেন না, এই সমস্ত প্রশ্ন অন্য কাউকে করতে পারেন। এই প্রশ্ন এটা কোনো প্রশ্নই নয় এবং এর কোনো জবাব আমি দিই না। তিনি এই ডিএর সময় পিছিয়ে যাচ্ছেন কিন্তু হাইকোর্টে লড়ছে, সেটা জিজ্ঞাসা করবেন যে মুখ্যমন্ত্রীকে গিয়ে আমায় জিজ্ঞেস করছেন কেন? সে তো মুখ্যমন্ত্রী জবাব দেবে যে তিনি কেন ডিএ দিতে চাইছেন না কিন্তু পুজোয় টাকা দিচ্ছেন, আইনজীবীদের পিছনে টাকা দেয়। কিন্তু মুখ্যমন্ত্রী জবাব দেবে, আমি জবাব দেবো নাকি? না, আপনি কীভাবে দেখছেন এই পুরো বিষয়টা? আমি এদের গ্রাহ্যই করি না। ওরা কি করছেন না করছেন সেটা নিয়ে আমি আদৌ ভাবিত নেই, আমার ভাবনার দরকারও নেই। আমি কি করতে পারি সেটা আমি ভাবি, অন্য কী করছে তাই ভাবি না। রাজ্য সরকারের কি তাহলে কোনো ভূমিকা নেই রাজ্যের কর্মচারীদের? রাজ্য সরকারের ভূমিকা আছে বলেই তো লোকে মামলা করছে, কর্মচারীরা মামলা করছে, রাস্তায় যাচ্ছে। কি রাজ্য সরকারকে যারা নির্বাচিত করেছেন সেই বৃহত্তর জনগণকে জবাব দিতে হবে, আমি জবাব দেবো কেন? 2026-এ কী হবে বলে মনে হয়? আবার বলে আমি জ্যোতিষ নই, আমি ভৃগু আচার্য বলে বিজ্ঞাপন দিয়ে রাখি না। আমি বাস্তবের উপর দাঁড়িয়ে আছি, মাটিতে লড়াই হচ্ছে, যা রায় হবে হবে।
স্যার সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইবো দুর্গাপুরে যে ধর্ষণ কাণ্ডটি ঘটেছে সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে এত রাতে মেয়েটি বাইরে কি করছিল। আপনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুক্তি কতটা কীভাবে দেখছেন? না, মমতা একদম সঠিক কথা বলেছে। মমতা আরএসএসের মানস কন্যা, এটা বুঝুন আপনারা, এটা অনেকেই বুঝতে চান না, মানে আপনারা বলতে আমি বলছি বৃহত্তর মিডিয়া সমাজও। আরএসএসের পরিকল্পনা হচ্ছে মনুবাদী পরিকল্পনা। সেখানে তারা চান মেয়েরা ঘরে থাকবে এবং মেয়েরা শুধুমাত্র সন্তান উৎপাদনের কাজেই ব্যস্ত থাকবে। ইতিমধ্যেই দেখবেন আরএসএসের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে যে 4টে না 5টা করে সন্তান উৎপাদন করো। তাদের কাছে মেয়েরা হচ্ছে একটা যন্ত্র, উপভোগের যন্ত্র, এর বেশি তারা মেয়েদের তো মানুষ মনে করেন না। এবং মমতা তো সেই শিক্ষায় শিক্ষিত, তো মমতা তাই বলেছেন। ধর্ষণ হওয়াটা মমতার কাছে খুব বিস্ময়ের ব্যাপার না। এর আগে মমতা বলেছিলেন সর্দি কাশি যেমন হয় তেমন ধর্ষণ হবে। এর আগে তিনি একজন পার্কশিটের ব্যাপারে বলেছিলেন তিনি এবং দলের সাংসদ যে এটা ব্যবসায়িক সম্পর্ক, মানে নিজেরা মহিলা ও মহিলাদের কোন পর্যায়ে নামাতে পারেন তার দৃষ্টান্ত তো মমতাই রেখেছেন। তারপর তিনি বলেছিলেন ধর্ষণ হলে ক্ষতিপূরণ দিয়ে দেবেন। তো ধর্ষকরা উল্লসিত হয়েছে যে আমাদের টাকা আছে, ধর্ষণকে আগে যে ব্রাহ্মণ্যবাদীরা করতো, আমি উচ্চবর্ণের আমার ক্ষমতা আছে তুলে নিয়ে এসো, টাকা জমিদার ওই কৃষকের মেয়েটা দেখতে সুন্দর তুলে নিয়ে আয়, তাকে আমি ভোগ করলাম, ছুঁড়ে ফেলে দিলাম, টাকা দিয়ে দিলাম। এই একই তত্ত্ব মমতার, সেই তত্ত্ব অনুযায়ী তিনি কথা বলেছেন। মমতা কিচ্ছু নতুন কথা বলেননি এবং বিস্মিত হওয়ার মতো কথা বলেননি, যা ওর স্বাভাবিক দার্শনিক চিন্তা তারই প্রতিফলন ঘটেছে ওর কথায়। তিনি নিজে পুলিশ মন্ত্রী হয়ে তার কি কোনো দায়িত্ববোধ নেই যে পুলিশ সুরক্ষা প্রদান করবে? তারপরে উনি গিয়ে যে মেয়েটির সঙ্গে এই ঘটনাটি ঘটেছে মেয়েটিকে দোষারোপ করছেন। আবারও বলি, আপনারা তো একই ভুল করছেন। উনি তো বলে যে স্বাভাবিক ব্যাপার, সর্দি কাশি হয়েছে, পুলিশ কী করবে? আপনারই তো উচিত ছিল প্যারাসিটামল পকেটে রাখা, খেয়ে যাতে সর্দি কাশি না হয়। সে একজন কোন নেতা বলেছিলেন না, আরএসএসের কোন এক নেতা, যে ধর্ষণটাকে উপভোগ করতে শিখুন। যেহেতু মুখ্যমন্ত্রী সে কথাই বলছেন যে তুমি নিজেকে সুরক্ষা করতে পারো নি, ধর্ষণ করতে এসছে, তুমি যদি সহ্য করতে না পারো, উপভোগ করতে না পারো, তাহলে তোমাকেই বুঝতে হবে। কিন্তু সরকার কী করবে? সরকার প্রোটেকশন দেবে যে ধর্ষণ করেছে তাকে জনগণ না পেটায়, এটাই সরকারের কাজ। স্যার আপনি বারবারই বলে থাকেন আরএসএসের দুটি ফুল, জোড়া ফুল এবং তৃণমূল। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল চাইছে বাংলায় এসআইআর যাতে কোনোভাবেই না হয়, আবার অন্যদিকে বিজেপি এসআইআরের পরেই ভোটের যে প্রক্রিয়া সেটি শুরু করতে চলেছে। তো কি মনে হচ্ছে? আপনারা যাত্রা দেখেছেন কখনো? জানি না আপনাদের দেখা সৌভাগ্য হয়েছে কিনা। আমি খুব ছেলেবেলা দেখেছিলাম যাত্রাকে। আমি চারিদিকে খোলা থাকে, সেই মঞ্চে উঠে একেবারে ভীম আর হনুমান গদা নিয়ে তারাং তারাং আওয়াজ হচ্ছে ইত্যাদি। তারপর নেমে গিয়ে দেখো দুজনে একসঙ্গে বিড়ি খাচ্ছে। এটা সেই রকম লড়াই। এটা আসলে লড়াই নয়, এটা হচ্ছে মানুষকে বোকা বানানোর একটা প্রক্রিয়া। যেই দেখো আমরা দুজন কত বিরোধিতা করছি, কিন্তু মৌলিকভাবে দুজনে আমরা একই জিনিস চাইছি। তার মানে বলছেন যে এসআইআর পরেই রাজ্যে ভোট সম্ভব হবে? ভোট করার সঙ্গে এসআইআরের কোনো সম্পর্ক নেই। ভোটার লিস্ট প্রতি বছর ঠিক করা উচিত। যাদের 18 বছর বয়স হয়েছে তাদের নাম ভোটার লিস্টে এসছে কিনা, সহজ কাজ। এবং পুরনো ভোটার যারা ছিলেন তারা মারা গেছেন কিনা সেটা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করলেই জানা যায়। ভাই, আমি সেই ছেলেবেলা থেকে নির্বাচনের কাজ করছি, তো আমি জানি। আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতাম যে আপনার বাড়িতে এই মানুষটা আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মানুষ না গো, মারা গেছেন, লিখে নাও। এর জন্য তো লম্পজম্প করে এসআইআর করছি, এটা অশান্তি সৃষ্টিকর ব্যাপার নেই। এটাও হতো কি, হ্যাঁ ওই আছেন মামা, হ্যাঁ মামা তো এখানেই থাকেন, উনি তো চাকরির সূত্রে এখন ধরো চেন্নাইতে গেছেন, ভোটের দিন আসবেন, আসতে পারেন নাও আসতে পারেন, লিখে রাখা তো যে উনি এখন এখানে নেই। তো এতে কী এমন ব্যাপার? এসআইআর করে তো মাঝামাঝি করছে। তার মানে সারা বছরের যে কাজ সে কাজটা তুমি করোনি। সারা বছর পড়াশোনা করলে না, আর পরীক্ষার আগে রাত জেগে আমি পড়াশোনা করছি, সেটা যেমন একটা অকার্যকর, এটাও তাই।